সো ডে স্টুডেন্টস, আজকে আমরা নতুন চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার শুরু করব। ওকে, তো এটা যে তোমাদের সিলেবাসের কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করছি অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, সো লেট মি গিভ ইউ লিটল ইন্ট্রোডাকশন অ্যাবাউট দিস চ্যাপ্টার। ওকে, যে আমরা এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কী পড়বো, কী কী পড়তে চলেছি, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমি শুরু করব। ওকে, সো এই চ্যাপ্টার আমরা কি ডিসকাস করব? উই উইল ডিসকাস দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস দ্যাট কনস্টিটিউয়েন্টস এভরিথিং অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে যা কিছু তোমরা জিনিস দেখতে পাচ্ছ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই, সব কিছুই কি না ফান্ডামেন্টাল পার্টিকেল, মৌলিক কিছু কণা দ্বারা গঠিত। তো সেই মৌলিক কণাগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। ওকে, এবং যে মৌলিক কণাগুলোর কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেম। যে মৌলিক কণাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মৌলিক কণাগুলোর কথা, যে মৌলিক কণাটা দিয়ে আমাদের যে কোনো অবজেক্ট গঠিত হচ্ছে, সেই ফান্ডামেন্টাল পার্টিকেলটা হচ্ছে সেম কাইন্ডস অফ পার্টিকেলস যেটা রিপিটেশন হচ্ছে। ওকে, দিস ইজ মেড আপ বাই দ্য সেম সেট অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস অ্যান্ড দিজ আর দ্য বিল্ডিং ব্লক বাই হুইচ দ্য এন্টায়ার ইউনিভার্স ইজ মেড। বিল্ডিং ব্লক মিনস, ডু ইউ নো অ্যাবাউট বিল্ডিং ব্লক? যেমন আমরা যদি একটা বাড়ি তৈরি করতে চাই, বাড়ির আমাদের বিল্ডিং ব্লক হচ্ছে ইট, এবং ওই ইট রিপিটেশনের মাধ্যমে বারবার ইট সাজিয়ে তার নির্দিষ্ট ওয়েতে রিপিটেশনের মাধ্যমে আমরা বাড়ি তৈরি করি। তোমরা জানো যে আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে আমরা সেল বলে থাকি, সেল, বাট সেই সেলটাও কিন্তু অ্যাটম নিয়ে গঠিত। তার মানে অ্যাটম এখানে বলা হচ্ছে যে মোর ফান্ডামেন্টাল, ওটা সবচাইতে স্মলেস্ট পার্টিকেল। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে সেই ফান্ডামেন্টাল পার্টিকেলের ডিসকভারি সম্পর্কে পড়ব। ওকে, উইল স্টাডি অ্যাবাউট দিস ফান্ডামেন্টাল পার্টিকেলস অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্য ডিসকভারি। এবং এই ফান্ডামেন্টাল পার্টিকেল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক ফিলোজফার্সরা। যদিও এর আগে আমাদের ভারতীয় যে ফিলোজফার ঋষি কণাদের কথাও এখানে উল্লেখ রয়েছে। এই পরমাণুর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তিনি পরমাণু সম্পর্কে প্রথম ধারণা দেন। ওকে, বাট এই বিভিন্ন গ্রিক ফিলোজফার্সদের নামে এখানে বেশি উচ্চারিত হয়ে থাকে, যারা এই ব্যাপারে ডিপলি থিঙ্কিং স্টার্ট করে যে অবজেক্ট বা এলিমেন্ট কিভাবে তৈরি, কিভাবে গঠিত। ওকে, তো তারা ভাবেন যে যদি আমার কাছে কোনো একটা স্টোন থাকে, স্টোন বা পাথরের টুকরো থাকে, তো সেটাকে যদি আমরা কাটতে যাই, তাহলে নিশ্চয়ই তার একটা সবচাইতে স্মলেস্ট পার্ট পাবো, যার পর সেটাকে আর কাটা যাবে না, অর্থাৎ সেটা আনকাটেবিলিটি অবস্থায় পৌঁছে যাবে বা ইনডিভিজিবিলিটির অবস্থায় পৌঁছে যাবে, অবিভাজিত অবস্থায় পৌঁছে যাবে। উই ক্যান অ্যাটেন ইন সাচ এ স্টেট আফটার হুইচ উই কান ডিভাইড মোর। ওকে, দে থট অ্যাবাউট এ পিস অফ স্টোন অ্যান্ড দে থিঙ্ক ইফ উই ব্রেক ইট কন্টিনিউয়াসলি, যদি আমরা নিরবিচ্ছিন্নভাবে এটাকে কাটতে থাকি, ব্রেক ইট কন্টিনিউয়াসলি, দেন অবভিয়াসলি উই ক্যান অ্যাটেন ইন সাচ এ স্টেট আফটার হুইচ উই কান ডিভাইড মোর, যার পর আমরা কিন্তু আর তাকে ডিভাইড করতে পারবো না, সেই স্মলেস্ট একটা ইন্ডিভিজিবল একটা স্টেটে পৌঁছে যাব। ওকে, তো সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা অ্যাটম বলে থাকি। অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ডে এটাকে অ্যাটমিও বলা হতো। দিস ইন্ডিভিজিবিলি অফ দ্য ম্যাটার ইজ কল্ড অ্যাটমিও, সেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাটম বলছি। অ্যাটমিও কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আনকাটেবিলিটি। ওকে, যেটাকে আর কাটা যায় না, এবং পরবর্তী ক্ষেত্রে সেটাই আমরা অ্যাটম বা পরমাণু বলে জানি, ওকে, এবং এই পরমাণু সম্পর্কে অনেক গ্রিক ফিলোজফাররা অনেক ধারণা পোষণ করলেও বা অনেক মতবাদ দিলেও কোনো সায়েন্টিফিক ওয়েতে নির্দিষ্ট কোনো মতবাদ এর আগে দেওয়া হয়নি। দ্য ফার্স্ট সায়েন্টিফিক থিওরি অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ইজ প্রপোজড বাই জন ডাল্টন, আ ব্রিটিশ সায়েন্স টিচার। জন ডাল্টন, যিনি একজন ব্রিটিশ সায়েন্স টিচার ছিলেন, তিনি প্রথম সায়েন্টিফিক থিওরি প্রপোজ করেছিলেন অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে। তো আমরা এবার সেই ডাল্টনস অ্যাটমিক থিওরি সম্পর্কে একটু পড়ব। যদিও আমরা প্রথম চ্যাপ্টারে অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে ডাল্টনস অ্যাটমিক থিওরি নিয়ে পড়েছি, এবং সেখানে ডাল্টনের অ্যাটমিক থিওরি পড়ার যে অ্যাসপেক্ট সেটা সামথিং ডিফারেন্ট ছিল, এখানে একটু আলাদা। এখানে আমরা ডাল্টনস অ্যাটমিক থিওরিটাকে ফার্স্ট অ্যাটমিক মডেল হিসাবে কনসিডার করছি, যে অ্যাটম মানে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা সম্পর্কে যে কিছু তত্ত্ব যেটা প্রথম দেওয়া হয়েছিল। আমরা যেহেতু অ্যাটমিক স্ট্রাকচারে পড়ছি, তার ফার্স্ট থিওরিটিক্যাল মডেল আমরা যদি বলি তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের, সেটা হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি। সো আমরা কিছুটা সময় এই ডাল্টনস অ্যাটমিক থিওরিতে স্পেন্ড করতে চাইব, যেটা 1808 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল। ওকে, 1808,
এবং এই ডাল্টনসের যে মডেলটা, এই ডাল্টনসের মডেলটা সলিড স্ফিয়ার মডেল আর বোলিং মডেলও বলা হয়ে থাকে। কেন সলিড স্ফিয়ার মডেল বলা হয়ে থাকে? কারণ ডাল্টনস অ্যাজিউমড করেছিলেন যে অ্যাটমসগুলোকে এক একটা হার্ড স্ফিয়ার বলে। ওকে, তো অফকোর্স ডাল্টনস তার অ্যাটমিক থিওরিতে কতগুলো পোস্টুলেটস বলেছিলেন, কতগুলো স্বীকার্য বিষয় বলেছিলেন, সেই প্রপোজড পোস্টুলেটগুলো কী সেগুলো আমরা জানবো। ওকে, সো ডাল্টনস অ্যাটমিক থিওরি, ইটস পোস্টুলেটস, উইল ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য পোস্টুলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি। ওকে, তো ডাল্টন কী বললেন? ডাল্টন বললেন অ্যাটম ক্যান নট বি সাবডিভাইডেড, অ্যাটমকে আর ভাঙা যায় না, অ্যাটম ক্যান নট বি সাবডিভাইডেড, অ্যান্ড হি অ্যাজিউম অ্যাটম অ্যাজ এ হার্ড স্ফিয়ার, এবং তিনি ধরেছিলেন যে অ্যাটম হচ্ছে যে একটা হার্ড স্ফিয়ার বা একটা কঠিন গোলক। অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে যদি কোনো অবজেক্টকে কাটতে কাটতে এমন একটা অবস্থায় পৌঁছানো যাবে, সবচাইতে যে স্মলেস্ট অবস্থাটায় পৌঁছানো যাবে, সেই স্মলেস্ট অবস্থাটা হবে একটা স্মল হার্ড স্ফিয়ার অ্যাকর্ডিং টু ডাল্টন, এবং যাকে আর কিন্তু সাবডিভাইড করা যাবে না। ওকে, সেকেন্ড, ডাল্টন বললেন যে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্টস আর অ্যালাইক, ইন পার্টিকুলার অল অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ দ্য সেম মাস। তো আমরা যদি কোনো পার্টিকুলার একটা এলিমেন্টের কথা বলি, ওকে, যে কোনো একটা এলিমেন্ট কী হবে, যে কোনো এলিমেন্ট কী হবে, কতগুলো অ্যাটম দিয়ে গঠিত হবে। সাপোজ আমরা একটা এলিমেন্টের কথা বলছি, এলিমেন্ট এ, যদি আমরা বলি যে এই এলিমেন্টটা কতগুলো অ্যাটম দিয়ে গঠিত, সামথিং লাইক দিস, হার্ড স্ফিয়ারগুলোকে আমি যদি এইভাবে ভাবি, তাহলে এই যে প্রতিটা হার্ড স্ফিয়ারের কী হবে, এলিমেন্টের যে হার্ড স্ফিয়ারগুলো থাকবে, ইচ অ্যান্ড এভরি হার্ড স্ফিয়ার একই রকমের হবে, এবং ইন পার্টিকুলার এদের মাস হয়ে যাবে সেম, একই ভর সম্পন্ন হবে। ওকে, কিন্তু যদি আমি একটা আদার্স কোনো একটা এলিমেন্ট বলি, সাপোজ বি, তার যদি আমি হার্ড স্ফিয়ারগুলো বলি, সে হার্ড স্ফিয়ারগুলো সামথিং ডিফারেন্ট হবে, কার তুলনায়? এর তুলনায়, বাট এরা নিজেদের মধ্যে একই রকম। বি এর যে হার্ড স্ফিয়ার অর্থাৎ বি এর যে অ্যাটম সেগুলো সেম, আবার এর যে অ্যাটম সেগুলো সেম। সিমিলারলি আমরা যদি আদার্স কোনো একটা এলিমেন্ট সি বলি, তার যে অ্যাটমগুলো সেগুলো সামথিং লাইক দিস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সি এর অ্যাটমসগুলোও সেম, আবার এর অ্যাটমসগুলোও সেম, আবার বি এর অ্যাটমসগুলোও সেম। বাট বি এর অ্যাটমসের সঙ্গে সি এর অ্যাটমসের ডিফারেন্ট রয়েছে, সি এর অ্যাটমসের সঙ্গে এ এর অ্যাটমসের ডিফারেন্স রয়েছে। ওই জন্য বলেছি অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্টস আর অ্যালাইক, অর্থাৎ একই এলিমেন্টের যে অ্যাটম, একই উপাদানের যে অ্যাটম সেগুলো একই, যে পরমাণু সেগুলো একই, তাদের মাস একই। বাট অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস আর নট অ্যালাইক, কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট যদি আমরা বি এবং সি এলিমেন্ট বলি, তাদের অ্যাটম কিন্তু একই নয়, তারা ডিফারেন্ট। ইন পার্টিকুলার দেয়ার মাস, তাদের ভর অবশ্যই আলাদা। কম্পাউন্ডস আর কম্পোজিট অফ অ্যাটমস উইথ ডিফারেন্ট রেশিও, যখন আমরা কোনো কম্পাউন্ড ফর্ম করবো এই এলিমেন্টগুলো দ্বারা, অ্যাটমস দ্বারা যদি কোনো কম্পাউন্ড, সাপোজ বি এবং সি, ওকে, ডিফারেন্ট অ্যাটমস দিয়ে তৈরি হচ্ছে কোনো একটা কম্পাউন্ড, সাপোজ আমি ধরলাম যে বি এর অ্যাটমগুলো আর সি এর অ্যাটমগুলো দিয়ে এবং এ এর অ্যাটমগুলো দিয়ে কোনো একটা কম্পাউন্ড তৈরি হলো, সাপোজ এ বি টু সি, লাইক দিস। তো এইটা একটা পার্টিকুলার রেশিও দিয়েই তৈরি হবে এ বি সি। সিমিলারলি যদি আমি এ বি সি দিয়ে, কখনো আমি এ বি দিয়ে করতে পারি, সাপোজ এ বি টু হলো। ওকে, তো এগুলো কী হবে, উইথ ডিফারেন্ট রেশিও। যেমন এখানে এই কম্পাউন্ডটাতে এ বি এর যা রেশিও, নেসেসারি নয় যে এই কম্পাউন্ডটাতে এ বি এর তাই রেশিও হবে, ডিফারেন্ট রেশিও হবে। ওকে, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টসে বা প্রত্যেকটা কম্পাউন্ডস আমরা এটাকে বলতে পারি কম্পাউন্ডস আর কম্পোজিট অফ অ্যাটমস উইথ ডিফারেন্ট রেশিও, এবং এই রেশিওগুলো হোল নাম্বার রেশিও হয় বেসিক্যালি। যেমন আমরা যদি বলি CO2 কার্বন ডাইঅক্সাইড, হোল নাম্বার রেশিও আছে 1:2। ওকে, এগুলো হোল নাম্বার রেশিও হবে। এবং যখন কোনো কেমিক্যাল রিয়াকশান ঘটবে আমরা তখন দেখব, তখন অ্যাটম কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। অ্যাটমস আর নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ডিউরিং কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশানের সময় অ্যাটমের কোনো ডিস্ট্রয়ও হবে না বা ক্রিয়েশনও হবে না, অনলি কী করবে, তারা এক্সচেঞ্জ করবে। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ আমি বলছি এ বি সি প্লাস সাপোজ বিসি, এরা রিয়াকশান করে তৈরি করলো AC2 প্লাস B2, সাপোজ AC2 প্লাস B2। আমরা লেফট সাইডে আমরা কি দেখতে পাচ্ছি, ABC এবং BC আছে, তাহলে দেখতে পাচ্ছি দুটি বি আছে, তাহলে এখানে B2 হয়েছে। আবার লেফট সাইডে কি একটি এ আছে, দুটো সি আছে, AC2, এখানেও রাইট সাইডে AC2 হয়েছে। তাহলে যে নাম্বার অফ অ্যাটমস কিন্তু একই আছে, লেফট সাইডে যে নাম্বার অফ অ্যাটমস এবং রাইট সাইডে যে নাম্বার অফ অ্যাটমস একই আছে। ওই জন্য বলা হচ্ছে অ্যাটমস আর নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড ডিউরিং কেমিক্যাল রিয়াকশান। তাহলে এদের মধ্যে কী হচ্ছে, জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, জাস্ট অ্যাটমগুলো এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি, এবং এগুলো হচ্ছে ডাল্টনসের অ্যাটমিক থিওরির পোস্টুলেটস ছিল, যেটা থেকে মোটামুটি একটা পদার্থের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল সম্পর্কে বা কম্পাউন্ড কীভাবে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছিলো।
বাট অবশ্যই এর কিছু লিমিটেশনস রয়েছে, অনেক লিমিটেশনস রয়েছে, সেই লিমিটেশনগুলো আমরা আস্তে আস্তে দেখব এবং পরবর্তী ক্ষেত্রে যত বেশি এক্সপেরিমেন্টের দিকে আমরা যাব, অ্যাডভান্স টেকনোলজি যত তৈরি হবে, যত সায়েন্সের উন্নতি হবে, তত যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হবে সেই এক্সপেরিমেন্টগুলো ফলে দেখা যাবে যে ডাল্টনস অ্যাটমিক থিওরি কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। ওকে, স্বাভাবিকভাবে আমরা আদার্স মডেলের দিকে যাব। ওকে, সো নেক্সট আমরা ডাল্টনস অ্যাটমিক থিওরির যে কতগুলো লিমিটেশন সেই লিমিটেশনগুলো বলি। ওকে, সো ফার্স্ট লিমিটেশন কি, ডাল্টন ক্যান নট এক্সপ্লেইন হোয়াই ডিফারেন্ট অ্যাটমস হ্যাজ ডিফারেন্ট প্রপার্টি। কেন বিভিন্ন ধরনের অ্যাটমের বিভিন্ন প্রপার্টি রয়েছে, যেমন আমরা এখানেই বলছিলাম যে বি এর অ্যাটম এবং সি এর অ্যাটমের মধ্যে কেন ডিফারেন্ট প্রপার্টি রয়েছে, এটা কিন্তু ডাল্টন এক্সপ্লেন করতে পারেনি। শুধু তাই নয়, ডাল্টনের এই কথাটাও সত্যি হলো নেই যে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্টস আর এলাইক, তাদের যে মাস যে একই, এটাও কিন্তু ঠিক নয়। এটা আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেল। ওকে, যেটা আমি আগে ডিসকাস করেছি অলরেডি আগের চ্যাপ্টারে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে, কাজে এখানে আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না। ওকে, আইসোবার এবং আইসোটোপ আবিষ্কারের ফলে দেখা যাবে যে এই যে দুটো স্টেটমেন্ট, এই যে দুটো পোস্টুলেটস সেগুলোকে অপোজ করবে আইসোটোপ এবং আইসোবার। ওকে, আইসোবার আবিষ্কারের ফলে দেখা যাবে যে ডিফারেন্ট অ্যাটমের মাস সেম হচ্ছে, যেখানে কিন্তু বলা আছে ডিফারেন্ট অ্যাটমের মাস ডিফারেন্ট হওয়া উচিত। আবার আইসোটোপ দেখা যাচ্ছে যে একই অ্যাটমের মাস বিভিন্ন হচ্ছে, যেটা কিন্তু এখানে বলা আছে পার্টিকুলার অল অ্যাটমস হ্যাভ দ্য সেম মাস। ওকে, যদি যেমন আমরা দেখেছিলাম হাইড্রোজেনের যদি আইসোটোপের কথা বলি, জাস্ট H11, H21 অ্যান্ড H31, তিনটে আইসোটোপের ভর বিভিন্ন, একই অ্যাটম হাইড্রোজেন অ্যাটম বাট ভর আলাদা। ওকে, বাট আইসোবার যদি দেখি, যেমন আমরা যদি ক্যালসিয়াম দেখি এবং আর্গন দেখি, ওকে, এদের ভর উভয়েরই 40, বাট এদের প্রপার্টি আলাদা, এদের দুটো ডিফারেন্ট অ্যাটম, অবশ্য পরমাণু ক্রমাঙ্ক এদের আলাদা, ক্যালসিয়াম হচ্ছে যে 20, আর্গন হচ্ছে যে 18, এগুলো হচ্ছে আইসোবার। তাহলে এখানে কী দেখা যাচ্ছে ডিফারেন্ট অ্যাটমের মাস সেম, আবার এখানে কী দেখা যাচ্ছে একই অ্যাটমের মাস ডিফারেন্ট, যেটা কিন্তু হওয়া উচিত ছিল না অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি। ওকে, এবং ডাল্টন এটাও বলতে পারেনি যে হোয়াই ডু মলিকুলস হ্যাভ সার্টেন কম্পোজিশন, হোয়াই নট আদার কম্পোজিশন। যেমন আমি একটু আগে বলছি যে সাপোজ এ বি সি এর মধ্যে একটা কম্পোজিশন দেখা যাচ্ছে, এবং কার্বন আর অক্সিজেনের ক্ষেত্রে এই কম্পোজিশন দেখা যাচ্ছে, কেন আদার্স কম্পোজিশন দেখা যাচ্ছে না? ভেরিয়াস কম্পোজিশন, যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় সেটা আমি জানি, তাহলে আদার্স কম্বিনেশন কেন দেখা যাচ্ছে? কেন শুধুমাত্র এই দুটো কম্বিনেশনই দেখা যাচ্ছে? আদার্স কম্বিনেশন কেন দেখা যাচ্ছে না? কেন তাদের স্টেবল নয়? সেটা কিন্তু ডাল্টনস অ্যাটমিক থিওরি থেকে এক্সপ্লেন করা যায়নি। ডাল্টনস অ্যাটমিক থিওরি এটাও এক্সপ্লেন করতে পারেনি হোয়াই অ্যাটমস অ্যাবজর্ব অর এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা দেখব হাইড্রোজেন স্পেকট্রাম, ওকে, যে সেখানে রেডিয়েশনের কী হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করতে পারে, কখনো অ্যাটমস কখনো রেডিয়েশন এমিট করতে পারে, আবার কখনো লাইট বা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। তো সেখান থেকে আমরা অ্যাবজর্পশন যে স্পেকট্রাম, অর্থাৎ যেটা শোষণ বর্ণালী পাবো, আমরা বিকিরণ বর্ণালী পাবো, ওকে, সেই বর্ণালীগুলো কেন দিচ্ছে একটা অ্যাটম, ওকে, সেগুলো এক্সপ্লেন করা যাবে না ডাল্টনস অ্যাটমিক থিওরির সাহায্যে। ওকে, কাজে আমরা বিভিন্ন নেক্সট মডেলের দিকে যাব। ওকে, এবং নেক্সট মডেলের দিকে যাওয়ার আগে আমরা দেখব কতগুলো সিরিজ অফ এক্সপেরিমেন্ট আমরা করব, যে এক্সপেরিমেন্টগুলোর সাহায্যে এই ডাল্টনের যে অ্যাটমিক থিওরির যে লিমিটেশন সেগুলো আরও বিশেষভাবে পরিলক্ষিত হবে। এবং আমরা দেখতে পাবো যে কথাটা বলা হচ্ছে যে অ্যাটম ক্যান নট বি সাবডিভাইডেড, সেটা কিন্তু সত্য নয়। অ্যাটমকে সাবডিভাইডেড করা যাবে, অর্থাৎ অ্যাটম আরও মোর ফান্ডামেন্টাল পার্টিকেল নিয়ে গঠিত, লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো নেক্সট লেকচারগুলোতে আমরা বেসিক্যালি ওই ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট পার্টিকলসগুলো ডিসকভারি সম্পর্কে পড়ব। ওকে, তারা সেই ডিসকভারির সঙ্গে করেসপন্ডিং এক্সপেরিমেন্টগুলো পড়ব। ওকে, তারপর আমরা আবার ডিফারেন্ট মডেলের দিকে অবশ্যই যাব। ওকে, যেমন থমসন মডেলস, তারপর বোর মডেলস, ওকে, হাইজেনবার্গ মডেল, সেসব মডেলগুলোর দিকে যাব। ওকে, সো ফর টুডে থ্যাংক ইউ।